আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। অপারেশন প্রচন্ড প্রহার কি ক্ষেত্রে হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আগে যেটা ঠিক হয়েছিল নারী শক্তি, অপারেশন নারী শক্তি, সেটা বাদ পড়ে গেছে। এখন হচ্ছে প্রচন্ড প্রহার। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর একটু ঘুম ভাঙুক, না হলে পরে প্রচন্ড প্রহারে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। দেখুন, খুঁটিনাটি বিষয় আমি প্রথম কথা জানি না, আর দ্বিতীয় কথা আমি জানলেও আমি বলবো না, কারণ এগুলো রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার। আমি রাষ্ট্রীয় গোপনীয়তা কখনোই ভাঙবো না। সেটা আপনি হলেও আপনি রাষ্ট্রের গোপনীয়তা ভাঙবেন না। কিন্তু যে কাণ্ড কারখানা আপনার রংপুরে চলছে, রামের মূর্তি তৈরি নিয়ে, সবই ঠিক ছিল। ওটা সনাতনী এলাকায় তারা যদি একটা রাম মূর্তি তৈরি করে, তাতে আমাদের আপত্তি কোথায়? তা আপনারা তো বিভিন্ন দেশে গিয়ে মসজিদ করেন। আমরা যে বিভিন্ন দেশে বলি আমরা মসজিদ করতে দেব না, আপনারা ধর্ম পালন করতে দেব না। আমাদের ধর্মটা ধর্ম নয়, আপনাদের ধর্মটা ধর্ম। আর সে বিষয়ে আমি যাচ্ছি না। তবে যেভাবে রামের মূর্তিতে আপনারা জুতো ছুঁড়েছেন, জুতো মেরেছেন এবং কাজ জোর করে বন্ধ করে দিয়েছেন আপনারা, তো তাতে এক তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী খেপেছেন, প্রধানমন্ত্রী মোদিজি খেপেছেন, আর এখানে লাফাচ্ছেন হচ্ছে শুভেন্দু অধিকারী। শ্রীরামের এই অপমান আমরা মেনে নেব না। একই তো মৌলবাদী শক্তিগুলো ওখানে মাথাচাড়া দিয়েছে। মানে আমি ব্যাখ্যা করছি কেন হঠাৎ রংপুর, সেটাই আমি ব্যাখ্যা করছি। তো মৌলবাদী শক্তিগুলো ওখানে মাথাচাড়া দিয়েছে, হিন্দুরা ওখানে নিষ্পেষিত, নির্যাতিত, ম্যাক্সিমাম হিন্দু ওখানে রয়েছে। আর চরমতম আপনাদের ভুল হলো ভারতবর্ষের আরাধ্য দেবতা তাকে জুতো পেটা করা। দেখুন, অন্যায় করলে তার তো শাস্তি পেতেই হবে। আপনারা যে অন্যায় করেছেন, আপনাদের বলতে আমি বাংলাদেশি মৌলবাদীদের কথা বলছি। একটা ব্যাপার, আমার সঙ্গে একজনের তর্ক হচ্ছিল যে হিন্দুস্তানি মৌলবাদী আর বাংলাভাষী মৌলবাদীদের মধ্যে সব থেকে সাংঘাতিক কারা। আমার মত ছিল বাংলা ভাষাভাষী যে মৌলবাদী। কারণ এই যে উর্দু ভাষী পাকিস্তানি, তারা সাট করে গুলি করে তারা চলে যায়, কিন্তু জ্যান্ত কেউ পুড়িয়ে মারে না। এটা শুধু বাঙালি মৌলবাদীদের মধ্যে প্রচন্ড রকম দেখা যাচ্ছে। অপারেশন প্রচন্ড প্রহার, যেটা নামটা কিন্তু ওইভাবে নির্বাচন করা হয়েছে। মানে যে কটা ধরা পড়বে তার প্রচন্ড প্রহার হবে এবং পুরো সীমানাটা আপনাদের গয়েকাল গেল। কি হবে আমি এখনো জানি না। ভারতবর্ষ তো সবসময় ঘোড়ার আড়াই প্যাঁচ মারে, আর ধীর স্থির, খুব ধীরে 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 কাজকর্ম করবে। কবেই কাজ শুরু হবে? শুরু হলে তো 24 ঘন্টা শেষ হয়ে যাবে, 24 ঘন্টাও লাগবে না। কিন্তু কবে শুরু হবে সেটা না আমি জানি, না আপনি জানেন। যাতে সংস্কৃত বলে দেবা ন জানন্তি। কিন্তু আপনাদের সংসদে যেভাবে আলোচনা করা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে থামান,
থামানো যাবে না। শুভেন্দু অধিকারী সামনে কিছু বলছেন না, কারণ এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, দুটো রাষ্ট্রের ব্যাপার। সেখানে একটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কোনো কথা বলতে পারে না, এটা সাংবিধানিকভাবে উচিত নয়। তাই তিনি কিন্তু চুপ করে আছেন। তার মানে এই নয় যে তিনি কিন্তু মেনে নিচ্ছেন ব্যাপারটা। আপনারা ভাবছেন হয়তো ভারতবর্ষ একটা দেখতে 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 সহনশীল রাষ্ট্র, ও কিছুই করবে না। এই যে আপনাদের মধ্যে যে এই যে ভুল ধারণা, একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, ভারতবর্ষ ভীতু, ভারতবর্ষের মানুষ ভীতু। ভারতবর্ষের মানুষও ভীতু না, ভারত সরকারও ভীতু না, আর বাঙালিও ভীতু নয়। আমরা দেরিতে জাগি, সহ্য করি, কিন্তু যদি অত্যাচার সহ্যের সীমার বাইরে চলে যায়, তখন আমরা যে অ্যাকশন নিই, সে অ্যাকশন কিন্তু ইতিহাস মনে রাখে। যেমন গোপাল পাঠাকে ইতিহাস মনে রেখেছে। ভয়ে মুসলিমরা পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গিয়েছিল গোপাল পাঠার ভয়ে। ফলে একটা গোপাল পাঠা যদি এরম হয়, তাহলে আমাদের মধ্যেই গোপাল পাঠা নেই। তখন ছিল যে আমরা মানে স্বাধীনতার যুদ্ধ করব গান্ধীজির ওই মেনে, মানে এক গালে চড় মারলে দুই গাল বাড়িয়ে দেবো। কিন্তু গোপাল পাঠা সেটাতে বিশ্বাস করতেন না। যাই হোক, গোপাল পাঠার গল্পে পরে আসবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যেও কিন্তু অনেক গোপাল পাঠা রয়েছে। তারা কিন্তু এখন উচ্চিংড়ের মতো লাফাচ্ছে। তারা বলছে যে আমাদের বর্ডার খুলে দাও, আমরা গিয়ে ব্যবস্থা করে নিচ্ছি। মানে বিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ, তো 6 ফিটের উপর লম্বা, গালপাট্টাই সমস্ত মোচ, হ্যাঁ, কপালে লাল সিঁদুর, মাথায় হচ্ছে পাগড়ি। ওই আগেকার দিনে সেই ডাকাতের গল্প শুনতেন না, রে 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 ডাকাত পড়তো, ওই রকম ভাবে তারা হুড় করে কয়েক লাখ ঢুকে পড়বে। সেনাবাহিনীরও দরকার হবে না। তারা এখন খুব উচ্চিংড়ের মতো লাফাচ্ছে। তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবকের তারা তারা চাপ সৃষ্টি করছে এবার, যে রামের মূর্তিতে যারা জুতো মেরেছে তাদেরকে ছাড়া হবে না। রাজশাহীর ব্যাপার পরে দেখা হবে, রংপুর ছাড়া হবে না। আপনারা যেদিকে যাচ্ছেন তাতে আমার মনে হয় খুব শীঘ্রই আপনাদের মধ্যে থেকে যদি সেরকম ভাবে কোনো রকম মানে সদর্থক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনাদের অশান্তির দিন নেমে আসছে। আমি আর কিছু বলবো না, শুধু একটাই বলবো, নাম ঠিক হয়েছে প্রচন্ড প্রহার। এখন এই প্রচন্ড প্রহারের মধ্যে কোন কোন ধরনের প্রহার রয়েছে, প্রহার এন ধনঞ্জয়, সেটা সেই দিন বোঝা যাবে যেদিনকে 12 ঘন্টা 14 ঘন্টার যুদ্ধতে পুরো রংপুর ভারতের দখলে চলে আসবে। দুটো কাজই হয়ে গেল। একটা হলো চিকেন নেক চওড়া হয়ে গেল, আর দ্বিতীয় হলো যে ওখানকার হিন্দুদের রক্ষা করা এবং যত মৌলবাদী আছে, তুই বললাম প্রচন্ড প্রহার, প্রহার এন ধনঞ্জয়, তুলে এনে প্রহার এন ধনঞ্জয় হবে। তখন ওটা ভারতীয় এলাকা, সমস্ত ভারতীয় আইন চলবে। এবার বাকি বিশ্ব কি বললো সে তো এখন জোরজার বললুক তার, বোঝেন না? কাল রাতে পড়েছিলাম আমি, জিসকা লাঠি উসকা ভ্যাঁস, সারা পৃথিবী জুড়ে তাই চলছে। এখন কেউ দেখবেন এগিয়ে আসবে না। এই যে আপনারা একটা স্বপ্নের ঘোরে থাকেন না, এই অমুক দেশ এগিয়ে আসবে, তমুক দেশ এগিয়ে আসবে, কেউ এগিয়ে আসবে না।
পাকিস্তান যখন মার খেলো তখন কিন্তু কেউ এগিয়ে আসেনি। পাকিস্তান আবার খুব শিগগির মার খাবে, খুব শিগগির। এই যে খাজা আসিফ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যে বক্তব্য দিয়েছেন, তারপরেতে তার পিঠের চামড়া ভারতবর্ষ আস্ত রাখবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। যাই হোক, কিভাবে কি এগোচ্ছে না হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, এই ভিডিও যখন করছি ঠিক সেই সময়টাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে আছেন। তার এই সফরটি কৌশলগত দিক থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রিজনে চীনের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি রয়েছে সেগুলোর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশ চীন থেকে যে ঋণ নিয়েছে সেই ঋণের পরিমাণ মোর দ্যান 13 থেকে 14 বিলিয়ন ডলার। এককভাবে চীন আমাদের কাছে এই টাকাটা পাবে। আমাদের মোট বিদেশি ঋণ হলো 120 বিলিয়ন ডলার। তার মধ্যে কেবলমাত্র চীনই এখানে যদি 12 বিলিয়ন ডলার আমাদের কাছে পায়, তাহলে আমাদের টোটাল ঋণের 10%, এই যাবৎ আমরা 70 থেকে এ পর্যন্ত 71 থেকে এ পর্যন্ত যত ঋণ করেছি, তো সেই ঋণের যেটা স্থিতি এটি এসে এখন দাঁড়িয়েছে 120 বিলিয়ন ডলার। 120 বিলিয়ন ডলারের মধ্যে অন অ্যাভারেজে যদি 12 বিলিয়ন ডলার, এটা 2-1 বিলিয়ন ডলার কম বেশি হতে পারে। তো এই 12 বিলিয়ন ডলার চীন আমাদের কাছে পাবে, এটার পেমেন্ট রিপেমেন্ট। এর বাইরে আমাদের অর্থনীতির রিকনস্ট্রাকশন, অন্যান্য সব মিলিয়ে অ্যাটলিস্ট এই মুহূর্তে 3 বিলিয়ন ডলার আমাদের নগদ দরকার, যেটা আশা করছি আমরা চীন থেকে সেটি পাবো। 2 নম্বর হলো যে আমাদের যে ব্যবসা বাণিজ্য যেখানে রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন, সেখানে আরও প্রায় 20 থেকে 25 বিলিয়ন ডলারের একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের দরকার। শেখ হাসিনার জামানাতে এরকম একটা প্রথম যখন সেখানে গেলেন, কথা হয়েছিল যে 40 বিলিয়ন ডলার চীন বাংলাদেশে ইনভেস্ট করবে এবং সেই 40 বিলিয়ন ডলার পর্যায়ক্রমে ইনভেস্ট করবে, এটা নিয়ে আমরা খুব আনন্দে মেতেছিলাম। কিন্তু চীন এর বিনিময়ে যে শর্তগুলো দিয়েছিল, আওয়ামী লীগ সরকার সেই শর্তগুলো একটাও পূর্ণ করেনি, ফলে চীনের সেই বিনিয়োগ আসেনি। অধিকন্ত চীন শেখ হাসিনার জামানার একদম শেষ সময়টা পর্যন্ত পৃথিবীতে যদি 1 নম্বর তাকে কেউ সমর্থন দিয়ে থাকে, ইভেন বেটার দ্যান ভারত, সেটি চীন দিয়েছে। তারা আনকন্ডিশনালি শেখ হাসিনাকে টাকা দিয়েছে। বলা হয়ে থাকে যে 2018 সনের যে নির্বাচন, সেই নির্বাচনে, সত্য মিথ্যা আমি আগে বলে নিচ্ছি, আমি সেই নির্বাচনে প্রার্থী ছিলাম। তো সেই নির্বাচনে ভারতের সঙ্গে বিএনপির একটা নেগোসিয়েশন হয়েছিল, ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা নেগোসিয়েশন হয়েছিল। তাতে বলা হয়েছিল যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, একটা সার্বজনীন চমৎকার একটি নির্বাচন হবে এবং বিএনপিকে 80 থেকে 85টি সিট দেয়া হবে, যেভাবে এবার 70 থেকে 78 বা 80টির মতো সিট জামাত পেয়েছে। দেখেন কোনো টু শব্দ হচ্ছে না। তো ওই রকম একটা যদি অবস্থা 2018 সনে হতো, জামাত এবং বিএনপিকে যদি 80টা সিট আওয়ামী লীগ দিত, তাহলে 5টি বছর আওয়ামী লীগ সগর্বে সুন্দরভাবে থাকতে পারত এবং এখন ভারতের যে বদনাম হচ্ছে সেই বদনামটা হতো না। এবং এই কাজটি ভারত প্রাণান্ত চেষ্টা করেছিল। কিন্তু শেষের দিকে একেবারে নির্বাচনের 3-4 দিন আগে শোনা কথা, চীনের গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসনে অ্যাটলিস্ট 3,000 কোটি টাকা, কেউ কেউ বলে 30,000 কোটি টাকা, কেউ বলে 3,000 কোটি টাকা, এটি যে নির্বাচন হয়েছিল 2018 সনে, তার 2 থেকে 3 দিন আগে প্রতিটি থানা, উপজেলা, জেলাতে এই টাকাটা চীন বিনিয়োগ করে। বিনিয়োগ করে ওই নির্বাচনে ভারত যেভাবে চাচ্ছিল সেটিকে উল্টে দেয়। উল্টে দিয়ে যে নির্বাচন হয় সেখানে 6 থেকে 7টি সিট বিএনপিকে দেওয়া হয় এবং সারা বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তাতে করে আওয়ামী লীগ আজীবনের জন্য পচে যায়, ভারত আজীবনের জন্য বিএনপির কাছে বিশ্বস্ততা হারায়। এরকম একটা পরিস্থিতি তৈরি করে বলা হয়ে থাকে এটা চীনের যে একটা ফাঁদ, এই ফাঁদে শেখ হাসিনা পড়েছিলেন, যেটা তার ইচ্ছা ছিল না। এবং নির্বাচনের পর, 18 সালের নির্বাচনের পরে শেখ হাসিনা ওয়াজ সারপ্রাইজ মোর দেন এনিথিং। এই বছর যদি আপনি ধরেন রেজাল্ট দেখে 211 সিট দেখে বিএনপির লোকজন, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান,
তিনি যে আশ্চর্য হয়েছেন, একইভাবে 2008 সনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফল দেখেও কিন্তু শেখ হাসিনা অবাক হয়েছিলেন। তিনি সংখ্যাধিক্য আশা করেছিলেন, অর্থাৎ হয়তো 152, 155, বড়দের 160 এরকম সিট হবে, কিন্তু 2/3 ব্রুট মেজরিটি পাবে, এটা শেখ হাসিনা কল্পনা করেননি। এবং উনি ওনার প্রথম যে সংসদীয় বৈঠক, সেই বৈঠকে তিনি আমাদের যারা নতুন এমপি আমাদেরকে দাঁড়াতে বলেছিলেন। উনি আমাদের সবাইকে দেখে ঠিক মাথায় হাত দিলেন যে আল্লাহ, এটা কী করে সম্ভব, আমি তো এটা আশাই করিনি। জনাব তারেক রহমান সাহেব সে কথাটা হয়তো বলেননি কারোর সাথে এইভাবে, কিন্তু তিনিও মনে মনে চিন্তা করছেন যে 211টা সিট কী করে এলো, এভাবে তো হওয়ার কথা নয়। তো যা হোক, এনিওয়ে সেটা হয়ে গেছে। তো এরকম যখন আমাদের নির্বাচনে নানা রকম ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, দেশ বিদেশে বিভিন্ন চক্রান্ত থাকে, এরভাবে অতি আশ্চর্য রকম ফলাফল চলে আসে। তো চীন যে 2018 সনে যে গ্রিপের মধ্যে আওয়ামী লীগকে আনার চেষ্টা করলো, সেটা তারা প্রাণান্ত চেষ্টা করলো। এবং 2018 সনে, 2024 সনে পৃথিবীতে সবার আগে যারা কংগ্রাচুলেশন জানিয়েছিল আওয়ামী লীগকে, সেটা হলো চীন। যেহেতু এই দুটো নির্বাচনের সঙ্গে, 24 এবং 18 দুটো নির্বাচনের সঙ্গেই চীন পরিপূর্ণভাবে জড়িত ছিল। ভারত চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু এভাবে নয়। ভারত যেভাবে চেয়েছিল যে বিরোধী দল হিসেবে এদের অবস্থান থাকুক, এবারও কিন্তু ভারত চেয়েছিল যে অ্যাটলিস্ট রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেও আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। তো ভারতের সব চাওয়া হয়তো পূর্ণ হয়েছে নির্বাচনে, কিন্তু আওয়ামী লীগ ভারতের ফাঁদে পা দেয়নি। তারা রিফাইন্ড করতে রাজি হয়নি, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়তে রাজি হয়নি, শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ এটা হয়নি। ফলে কি হলো, এখন আসলে সত্যিকার অর্থে সরকার একটা বিপত্তিতে আছে। তো এনিওয়ে, এখন এই অবস্থাতে তারেক রহমান সাহেব চীনে গেছেন। ভারত যেভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এখন যাকে বলা হয় একটা গ্রিপের মধ্যে পেয়ে গেছে, এখন আওয়ামী লীগকে যদি ভারত বলে যে আমাকে রংপুর লিখে দিতে হবে, তোমাকে আমি কালকে ক্ষমতায় বসাবো, আপনি বলেন তো আওয়ামী লীগ কি ওখানে দিল্লিতে বসে তারা বলবে আমরা রাজি হব না? আওয়ামী লীগ যদি বলে যে ঠিক আছে, তোমাকে আমরা বাংলাদেশ দখল করব, তোমরা বাংলাদেশের মুখ্যমন্ত্রী হবে, গভর্নর হবে, পশ্চিমবঙ্গের শুভেন্দুর মতো, কালকে তোমাদের ক্ষমতা ফিরিয়ে দেবো, আওয়ামী লীগের জায়গায় যদি আপনি হতেন, আপনি কি করতেন বলেন? আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে, আওয়ামী লীগ মানে ভারত যেভাবে আওয়ামী লীগকে একটা মানে যাকে বলে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, এই ফাঁদের কারণে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য ভারত যে শর্ত দেবে, সেই শর্তেই আসলে আওয়ামী লীগ রাজি হবে বা রাজি হতে বাধ্য। ঠিক একই কাজে আমেরিকা করেছিল। তারা ডিপ স্টেটের যে এজেন্ট, তাদের সঙ্গে তাদের এটা বোঝাই যায়, এরকম একটা চুক্তি হয়েছিল। আমেরিকা যা চেয়েছে তারা ঠিক সেম কাজটি তারা করেছে, কিন্তু করেও তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি। এই জন্য আমেরিকার খুব রাগ। একইভাবে এখন যেভাবে চীন তারেক রহমান সাহেবকে একটা গ্রিপের মধ্যে নিয়ে এসছে, একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, ভারতের সাথে সম্পর্ক শেষ, আমেরিকার সাথে সম্পর্ক শেষ, আমার বন্ধু জাদু জানে, ওই জাদু পর্যন্ত, গান পর্যন্ত শেষ। এবং এই কাজটি, আমার বন্ধু জাদু জানে, এই কাজটি যে চায় না, মানে আনোয়ার ইব্রাহিমকে দিয়ে করায়নি, আপনি কি করে বুঝলেন? আপনারা জানেন যে আনোয়ার ইব্রাহিমের উপর চীনের একটা বিরাট প্রভাব আছে, এবং তাকে সম্মান দেখানো হয়েছে, আন্তরিকতা দেখানো হয়েছে, কিন্তু কিছু দেওয়া হয়নি, অভুক্ত রাখা হয়েছে। সেই অভুক্ত জায়গা থেকে গিয়ে এখন তারেক রহমান সাহেব যদি চীন থেকে খালি হাতে আসেন, বাংলাদেশে মুখ দেখাতে পারবেন না। এর কারণ হলো মালয়েশিয়ার সফর থেকে তিনি এসে বলার মতো, বাংলাদেশে বলবেন আমি এটা নিয়ে এসেছি মালয়েশিয়া থেকে, এরকম কোনো কিছু তৈরি হয়নি। তো সেক্ষেত্রে চীনের সঙ্গে তাকে একটা সমঝোতা আসতে হবে। এখন সেই সমঝোতাগুলো কি হতে পারে? ইতিমধ্যে বাংলাদেশে প্রায় সবাই জানেন যে চীন থেকে অনেকগুলো 10টা না 20টি যুদ্ধ বিমান কেনা হবে। C-10 বা কি যেন একটা যুদ্ধ বিমান আছে, যেটা অত্যন্ত ইফেক্টিভ। এই মুহূর্তে F-35, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক জঙ্গি বিমান F-35, এই F-35 বা MiG-29 এগুলোকে টেক্কা দেওয়ার মতো চীনের যে জঙ্গি বিমান, যেটি বিগত ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে ভারতের আকাশকে তছনছ করে দিয়েছে পাকিস্তান মানে বিমান বাহিনী।
এবং এই যুদ্ধ বিমানগুলোর কারণে তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের একেবারে হাত ধরে ভারত বলতে গেলে একটা যুদ্ধবিরতি পাকিস্তানের সাথে করতে রাজি হয়েছে, এবং এই যুদ্ধে পাকিস্তানের জয়লাভের কারণে আজ ওসিম মুনির সেই দেশের ফিল্ড মার্শাল, এবং সেই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে দেওয়া হচ্ছে। আর সেই যুদ্ধ বিমান যদি বাংলাদেশে থাকে এবং সেগুলো চালানোর জন্য চাইনিজ এক্সপার্ট বাংলাদেশে আসবে, পাকিস্তানি পাইলট আসবে, বাংলাদেশের পাইলট এক্সপার্ট হবে, এবং এগুলো সবই শিলিগুড়ি করিডোরের ওখানে আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরে যেটা সামরিক বিমানবন্দর, সেখানে নতুন করে বিমানবন্দর নির্মিত হয়ে সেখানে রাখা হবে। এটা ভারতের জন্য বোঝার চেষ্টা করেন কি সমস্যা। ভারত যেখানে এখন রংপুর বিভাগ কিনে নিতে চাচ্ছে, ভারত যেখানে রংপুর বিভাগ দখল করতে চাচ্ছে, পুরো বাংলাদেশ দখল করতে চাচ্ছে, তখন চীনের এই বিমানগুলো যদি থাকে, চীনা এক ডিভিশন সৈন্য যদি বাংলাদেশে থাকে, তাহলে ওই পুরো অঞ্চলটি, মানে আপনি ম্যাপের দিকে তাকান, যেটি এখন আমাদের জন্য লায়াবিলিটিস, সেটি আমরা একেবারে উত্তরবঙ্গ থেকে পার হয়ে সোজা ফেনী পর্যন্ত মধ্যে যে জায়গাটা আছে সমান করে আমরা নিয়ে নিতে পারবো, এবং চীন সেটা চায়। এবং এটা যখন ভারত দেখছে বা বুঝছে, তখন ভারতের অবস্থাটা কি। আর এই যে তারেক রহমান সাহেবকে বাগে পেয়ে এখন সেই উত্তরবঙ্গের তিস্তা প্রকল্প, তারপর সেখানে এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি নির্মাণ, এবং উত্তরবঙ্গে 1000 শয্যার 8টি হাসপাতাল সারা বাংলাদেশ হবে, তার মধ্যে একটি হাসপাতাল উত্তরবঙ্গে হবে, বা মানে চীনের অর্থায়নে। এরপর চীনের অর্থায়নে সেই পদ্মা ব্যারেজ সেটা হবে, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু। এগুলা মানে আমাদের জন্য বিরাট একটা স্বপ্নের বিষয়, কারণ এটা চীনের জন্য তো 1-2 বিষয়। এবং এ ধরনের প্রকল্প যখন হবে, তখন সেখানে দুই হাতে মানে মানে অর্থ কামানোর ধান্দা থাকবে। কেন চীন সবসময় করে কি, যে টাকা দেয় সেই টাকাতে দুর্নীতি করার একটা সুযোগ করে দেয়, এবং সেই দুর্নীতির করার এমন সুযোগ করে দেয়, সেই সুযোগের ফলে শেখ হাসিনার সাধ্য ছিল না পদ্মা সেতুতে দুর্নীতি বন্ধ করার, শেখ হাসিনার সাধ্য ছিল না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি বন্ধ করার। কাজে আবার যদি এই চীনা প্রকল্পগুলো এভাবে চলে আসে, এটি দেওয়াই হবে মূলত লুটপাট করার জন্য। 50% কাজ হবে, বাকি 50% মেরে দেওয়া হবে, যাতে করে প্রকল্প দীর্ঘায়িত হয়, চীনের আরও লাভ হয়, বাংলাদেশ ঋণের জালে আবদ্ধ থাকে, এবং প্রতিটি প্রজেক্ট নন ভায়াবল, লাভজনক হবে না। তো আগে যে মহাজনী কারবার করতেন গ্রামে, যে ঠিক আছে আগে তুমি আমার মুনাফাটা দাও, আসল দেওয়ার দরকার নেই, আসলটা থাকুক। তো এরকম একটা ঋণের জালে চীন যাদেরকে ধরেছে প্রায় সবাইকে এভাবে ঋণের জালে আবদ্ধ করে ফেলেছে, এবং অনেকটা কৃতদাসের মতো করে ফেলেছে। তো বাংলাদেশ ঠিক সেই জায়গাতে গিয়ে পা দেবে, নাকি শেখ হাসিনার মতো একটা ভারসাম্যপূর্ণ মানে কূটনীতি স্থাপন করার চেষ্টা করবে, ভারত এবং চীন দুইজনকেই সমানভাবে খেলবে। এটি এই তারেক রহমান সাহেবের জন্য বলতে গেলে একটা অগ্নি পরীক্ষা, এবং সেই অগ্নি পরীক্ষা এখন তিনি চীনের মাটিতে দিচ্ছেন। আপনারা জানেন যে চীনের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং, এই মুহূর্তে বলা হয় পৃথিবীর সবচেয়ে রাফ অ্যান্ড টাফ ম্যান। কথা বলেন একেবারে কম, আপনি তার কোনো হাসির ছবি দেখতে পারবেন না, হাসেন না, বলতে গেলেই না। পুতিন হাসেন, কিন্তু তিনি হাসেন না। পৃথিবীর দুটো মানুষ হাসেন না। এক নম্বর হলো রাশিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মিস্টার লাভরভ, তার কোনো হাস্যজ্জ্বল আপনি ছবি দেখতে পাবেন না। আর এই যে মিস্টার শি জিনপিং, তিনিও হাসেন না, এবং যারা হাসেন না তাদের মতো ডেঞ্জারাস মানুষ আর পৃথিবীতে নেই। এবং তিনি যেভাবে বড় হয়েছেন, যেভাবে ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতার পেছনে বহু নিষ্ঠুরতা রয়েছে, বহু ত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে, সংগ্রাম রয়েছে, লড়াই রয়েছে, এবং তিনি যেটি হাত দিয়েছেন সেটি সফল হয়েছেন। এবং তিনি তার নিজের ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট মিস্টার শি। চীনের ইতিহাসে এই আধুনিক চীনের যে প্রতিষ্ঠাতা দুজন লোক, দেং জিয়াওপিং, তার আগে মাও সেতুং, তাদেরও এই বর্তমান শির যে ক্ষমতা, এই ক্ষমতা তাদেরও ছিল না। তো সেই মানুষটির সঙ্গে একেবারে নবীন একজন প্রধানমন্ত্রী, 4 মাস যার প্রধানমন্ত্রীত্বের বয়স, ডিপ্লোম্যাটিক যে কোর, সেই ডিপ্লোম্যাটিক কোরে কাজ করার অভিজ্ঞতা বলতে এই প্রথম তিনি মালয়েশিয়া সফর করলেন। এর বাইরে তার যে অভিজ্ঞতা, এই বাংলাদেশে আসার পর রাষ্ট্রদূত পর্যায়ে ছিল,
কিন্তু বাংলাদেশে আসার আগে তিনি যে লন্ডনে ছিলেন, কখনো কোনো রাষ্ট্রদূত পর্যায়ের লোকের সঙ্গে এইভাবে ডিপ্লোম্যাটিক মিশনে তিনি বৈঠক করেছেন, এই দৃশ্য আমরা দেখিনি। ফলে সেই ভারী মানুষটি, পৃথিবীর সবচেয়ে ভারী মানুষটি মিস্টার শি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী যখন বসে আলাপ আলোচনা করবেন, সেখানে যে ফলাফল, সেটার ফলাফল কি হবে, এটা নিয়ে যথেষ্ট আতঙ্কের কারণ আছে। এখন চীনের ফাঁদে পা দিলেও আমরা যেভাবে বৃহৎ প্রতিবেশী ভারত তার কোপানলে পড়ে যাব, আর যদি আমরা ফাঁদে পা না দিই, তাহলেও কিন্তু মারাত্মক বিপদ এবং বিপত্তিতে আমরা পড়ে যাব। কাজে এই পরিস্থিতিতে কি হবে যখন একটা দেশ সত্যিকার অর্থে এরকম একটা সংকটময় অবস্থায় পৌঁছে যায়? গত সেই 2014 থেকে আমাদের কিন্তু এই জাতীয় সংকট শুরু হয়েছে। তো এই সংকট মানে চলতে থাকে, অ্যাটলিস্ট 20 বছর 30 বছর না হলে সংকট যায় না। এখন যে পর্যায়ে আসছি, তাতে আমাদের বিরাট কোনো ক্ষতি ছাড়া আমরা আসলে এখান থেকে ইউটার্ন নিতে পারবো, এটা বলতে গেলে অসম্ভব। আল্লাহ ভালো জানেন, প্রধানমন্ত্রীকে সসম্মানে মর্যাদা সহকারে বাংলাদেশে ফেরত আনুন, চীনের সাথে সম্পর্ক হোক, সঙ্গে সঙ্গে ভারতের সাথেও সম্পর্কটা থাকুক। আমরা কারো দাসত্বের শৃঙ্খলে যেন আবদ্ধ না হই। মহান আল্লাহ আমাদেরকে তাগত বা শক্তি দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।